আজ পর্যন্ত কেউ বোঝানোর চেষ্টা করেনি। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এইভাবে আজ পর্যন্ত কেউই বোঝানোর চেষ্টা করেনি। এখন এই বস্তুটাকে তুমি M1 ঘর, পানিটাকে M2 ঘর কল্পনা করো, আর এই বেলুনটাকে পানি হিসেবে বিবেচনা করো। তাহলে দেখো, এখন এই বক্সে একটা বেলুন আছে। এটা কি? এটা একটা বেলুন। বেলুনের মধ্যে কি আছে? বাতাস আছে। অর্থাৎ ধরো তোমার ঘাড়ির উপরে একটা 10 কেজি চালের বস্তা আছে, তুমি কোনোভাবে নিতে পারছো না, তুমি নিচে হয়ে যাচ্ছ। উপর থেকে একজন আস্তে আস্তে চালের ওয়েট কমাতে থাকলো, চালটা ফেলা দিতে থাকলো। আস্তে আস্তে দেখবে কি তোমার হালকা লাগা শুরু করেছে। হালকা লাগার পরে একটা পর্যায়ে তুমি স্টেবল হয়ে গেছো, তখন তুমি চালের বস্তা নিয়ে দৌড়তে পারতেছো। এখানে ঘটনা কিন্তু হলো, পারদ নিচে নামলো, ঠিক আছে, পুরোটুকু তো নেমে যেতে পারতো, তাই না? পারদ নেমেছে 4 সেন্টিমিটার কেন নামলো যাবে? খেলা কিন্তু বা প্রেশার যখনই সমান হয়ে যাবে, তখন তবে এই পজিশনে এরা স্থির হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যারা সায়েন্স পড়েন তাদের না এমনটাও না, সবারই এই শক্তিগুলো আছে। এখন কেউ কাজে লাগাতে চায়, কেউ কাজে লাগাতে চায় না। ফিরে যে এই যে বাতাসের চাপ করতেছে পানির উপরে, আর পানিটাই কিন্তু ঘুরে যে এইভাবে করে চাপ যাচ্ছে এখান থেকে। বাতাসে এখান থেকে চাপ, এই পানিটা এখানে দিয়ে যাচ্ছে, এই প্রেশারটা পানির মধ্যে দিয়ে এসে এখানে 80 সেন্টিমিটার তাহলে সেম থাকলো না কেন? 80 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার নিচে আসার কারণ কি? কারণটা হলো আমি অতিরিক্ত পানি, এই যে এটা উপরে উঠে গেছে না, এটা পানিটাও কিন্তু উপরে উঠে গেছে, এক্সট্রা পানিটা তো উপরে দুইটার উপরে উঠে গেছে। স্বাভাবিকভাবে দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতায় যে বেশি শক্তিশালী সে নিচে যাবে। এখন এখানে শক্তিটা কি আসলে? এই গ্লাসের আয়তনটা ফুল পানিতে ভরা আছে, এখন যদি ওখানে আরো কিছু ঢুকাতে যায়, কারণ না কারো জায়গা ছেড়ে দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 এবং 27। আজকের আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। শুধু তোমাদেরকে না, আজকের ভিডিওটা ক্লাস 8, 9, 10, 11, 12 সবার জন্যই একটা ইম্পর্টেন্ট ক্লাস। কারণ আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, সেই জিনিসটা এই যে ক্লাসগুলোর কথা বললাম, সেই সব জায়গায় মোটামুটি কাজে আসে। সেটা হলো যে অ্যাটমসফেরিক চাপ বলতে আসলে কি জিনিস বোঝায়, আমরা কিভাবে এটাকে পরিমাপ করি এবং কিভাবে এটা মূলত ব্যবহার করা হয় অঙ্কে। আর এসএসসি বেসিসে যদি বলি, তাহলে আজকের ক্লাসটা মূলত হবে টরিসেলের শূন্যস্থান নিয়ে। তো টরিসেলের শূন্যস্থান থেকে মূলত অ্যাটমসফেরিক প্রেশারের জিনিসটা আমরা আজকে উপলব্ধি করার চেষ্টা করব। তো এটা খুবই সহজ একটা জিনিস যে এক অ্যাটমসফিয়ার বা এটিএম, 1 এটিএম সমান সমান আমরা জানি যে 101,325 প্যাসকেল, অথবা একে 76 সেন্টিমিটার পারদচাপ অথবা 760 মিলিমিটার পারদচাপ হিসেবেও বলা হয়। এখন এই জিনিসটা মূলত আমরা জানবো যে এক এটিএম কিভাবে 76 সেন্টিমিটার পারদচাপ, চাপের একক তো আমরা জানি প্যাসকেল হবে বা নিউটন পার মিটার স্কয়ার হবে, এই টাইপ জিনিসপত্র হবে। তো একটা চাপের একক কিভাবে সেন্টিমিটার হয়? এখানে মূলত চাপের একক কিন্তু সেন্টিমিটার না, এটা হচ্ছে 76 সেন্টিমিটার পারদচাপ। তো 76 সেন্টিমিটার পারদচাপ কিভাবে যে আসলে 1 অ্যাটমসফিয়ার হয়, এই জিনিসটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো চলো বেশি সময় বাড়াবো না, আমরা শুরু করি। আচ্ছা, তো আজকের টপিকগুলো বুঝতে হলে আমাদের শুরুর দিকে কিছু বেসিক জিনিস জানা লাগবে। বেসিক জিনিস জানা লাগবে মানে শুধু জানলেই হবে না, ভালোভাবে বুঝতে হবে। তাহলেই আমরা পরবর্তী স্টেপে যে ওই মেইন জিনিসটা, আমাদের যে মেইন থিম, ওটা একেবারে পরিপূর্ণভাবে আত্মস্থ করতে পারবো। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হলো ওজন। ওজন মানে আমরা সচরাচর ওজন শব্দটা যে অর্থে ব্যবহার করি, ওজন শব্দটার আসল অর্থ কিন্তু সেটা না। যেরকম আমরা বলি যে একটা বস্তায় চাল আছে, চালের ওজন কত? 10 কেজি। এখন ওজন কোনোদিন কেজি হয় না, ওজন কিন্তু এক প্রকার বল, ফোর্স। সেটা আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল হতে পারে। কোনো কিছু টানতে গেলেও বল প্রয়োগ করা লাগে, ঠেলতে গেলেও বল প্রয়োগ করা লাগে। এখন ওটা ওই ওই বলটাকে আমরা ওজনও বলতে পারি। কিন্তু ওজন কথাটা আসলে যে অর্থে ব্যবহৃত হয় সেটা হলো যে আমরা যদি এটা একটু ক্লিন করি, যে এই যাচ্ছে পৃথিবী, এটা পৃথিবী। পৃথিবীর উপরে আমি একটা আপেলকে উপরের দিকে ছুঁড়ে মারলাম, ছুঁড়ে মারার ফলে কি হবে? আপেলটা কিন্তু আবার নিচের দিকে ব্যাক আসবে। নিচের দিকে ব্যাক আসছে কারণ কি? কারণ ওর মধ্যে একটা ওজন সৃষ্টি হয়েছে। এত বড় পৃথিবী এই ছোট্ট আপেলটাকে নিচের দিকে টানতেছে, নিচের দিকে আকর্ষণ করছে। তো এই আকর্ষণের ফলে ও নিচের দিকে এসে পড়ে যাচ্ছে। এখন এখানে একে যে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলটাই মূলত ওজন। এই যে এখানে যে আকর্ষণ বল, এটাই মূলত ওজন, যেটার ভরের সাথে কানেক্টেড। তো ভর কি? ভর মানে আসলে আমরা ওজন যে অর্থে ব্যবহার করি ওটা আসলে ভর। যে চালের ওজন কত, চালের বস্তার ওজন কত? ওজন 10 কেজি না, চালের বস্তার ভর 10 কেজি। ওজন বিভিন্ন গ্রহে বিভিন্ন রকম হবে, বাট ওর ভর 10 কেজি। তো কোনো কিছুর ওজন বের করতে হলে আমাদের মূলত, আমরা জানি, এই জিনিসটা ব্যাখ্যা করতেছি না, যে কোনো কিছুর ভর যদি এম হয়, তাহলে ওর সাথে যখন আমরা জি গুণ করে দেবো তখন আমরা ওজন পেয়ে যাব। এখন তুমি একটা জিনিস দেখো, তুমি জানো যে এফ সমান সমান
এম এ, এখানে এ হচ্ছে ত্বরণ আর এম মানে তো ভর। এখন এখানেও দেখো জি কিন্তু একটা ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, আর এম হচ্ছে ভর, তাহলে এখানে তো সেই ভর গুণ ত্বরণ হয়ে যাচ্ছে। তো ভর গুণ ত্বরণ তো কি হয়, ভর গুণ ত্বরণ হয় একটা ফোর্স, বল। তো এম জি মানে হচ্ছে ওজন, কোনো কিছুর ওজন মানে হচ্ছে এম জি, যেটা একটা ফোর্স, যে ফোর্সে পৃথিবী যে কোনো জিনিসকে টানে। আচ্ছা, বুঝলাম। তো সহজ ভাষায় ওজন হচ্ছে আমাদের সবাইকে পৃথিবী যে বলে টানছে সেটাকে ওজন বলা হয়। এখন এক একজনের ওজন এক এক রকম। ধরো 10 কেজির একটা ইটকে যদি আমি উপর থেকে ফেলি, বা 10 কেজির একটা ইটকে পৃথিবী যে বলে টানবে, 5 কেজির একটা ইটকে সে বলে টানবে না, কারণ দুইটার ভর আলাদা, দুইটার ভর আলাদা। ফলে 10 কেজি ভরের ইটকে একটু বেশি ফোর্স দিয়ে টানবে, অর্থাৎ তার ওজন বেশি হবে। আবার 5 কেজি ভরের বস্তুকে একটু কম ফোর্স দিয়ে টানবে, অর্থাৎ তার ওজন তুলনামূলক কম হবে। আচ্ছা, এটাই হলো মূলত আমাদের ওজনের কনসেপ্ট। এবার আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আমাদের প্লবতা। প্লবতা টপিকটা কিন্তু ফিজিক্সের, এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 5-এর একটা অংশ। চ্যাপ্টার 5-এর একটা অংশ না, চ্যাপ্টার 5টাই মূলত এই প্লবতার উপরে তৈরি হয়েছে। চ্যাপ্টার 5 যদি আমরা দুই ভাগ করি, তো এক ভাগ আসবে আমাদের যে পিস্টন রিলেটেড জিনিস, যেটার উপর ডেডিকেট করে আমাদের আগের ভিডিওটা ছিল, আর প্লবতা হলো ফার্স্ট পার্ট। তো প্লবতা জিনিসটা আমি বইয়ের ভাষায় আর্কিমিডিজের সূত্র দিয়ে এই কোনো কিছু দিয়ে বোঝাবো না। প্লবতা জিনিসটা আমি আমার মতো করে সহজ ভাষায় একটু অন্যরকম ভাবে বোঝাবো, যেভাবে আজ পর্যন্ত কেউ বোঝানোর চেষ্টা করেনি। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এইভাবে আজ পর্যন্ত কেউই বোঝানোর চেষ্টা করেনি। আচ্ছা, তো প্লবতার বেসিক কনসেপ্টটা কি, যে একটা পাত্রে ধরো পানি আছে, এখন এখানে যদি আমি কোনো একটা বস্তু ডুবাই, তাহলে এখান থেকে কিছু পরিমাণ পানি অপসারিত হবে। সে অপসারিত পানির আয়তন হবে এইটার আয়তনের সমান। যে এটার আয়তন যদি ভি হয় আর অপসারিত পানির আয়তন যদি ভি ডাব্লিউ হয়, ওয়াটার, তাহলে ভি সমান সমান ভি ডাব্লিউ হবে এখানে। এটা হচ্ছে প্লবতার নিয়ম। এখন এর উপর ভিত্তি করে আবার ডোবা বা ভাষা এই জিনিসগুলো আছে। তো এই জিনিসগুলো আমরা শর্টে দেখবো। যে এখানে বলা হয় মূলত যে কোন একটা বস্তুকে এই তরলের মধ্যে নিমজ্জিত করলে বা ডোবানোর ফলে সেটা ভাসবে কখন, ডুববে কখন, এটা বের করা হবে প্লবতার মাধ্যমে। কিভাবে? ধরো এই বস্তুটার যে ঘনত্ব, পানির ঘনত্ব সেম হবে না, ঠিক আছে? এই বস্তুটার ঘনত্ব পানির ঘনত্ব সেম হবে না। ফলে এই বস্তুটার 1 মিটার কিউব আয়তনের ধরো হয়েছে, 1 মিটার কিউব আয়তন, এরও 1 মিটার কিউব আয়তন। এখন এই বস্তুটার 1 মিটার কিউব আয়তনের ভর যতটুকু হবে, পানির 1 মিটার কিউব আয়তনের ভর ততটুকু হবে না। জিনিসটা বিশ্বাস করতে কষ্ট হতে পারে যে দুইটার আয়তন সেম, তাহলে ভর আলাদা কি করে? হ্যাঁ, এটা হয়, দুইটার আয়তন সেম বাট ভর আলাদা হয়। এই রিলেটেড যদি আজকে বলতে চাই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই রিলেটেড ফিউচারে ইচ্ছা আছে ভিডিও দেওয়ার, তো সেটা ফিউচারে দেখা যাবে। এখন এই বস্তুটার ওজন, একটা ওজন থাকবে। ধরো এই বস্তুটার ওজন, ধরো এই বস্তুটাকে ডুবালাম, ডুবানোর ফলে এখানে পানি অপসারিত হবে। ফলে এই পানি, এটা কিন্তু আমি বইয়ের বেসিক বলতেছি, এখনো আমার সেই টেকনিকটা আসেনি। তো এখানে ডুবানোর ফলে এর একটা ওজন আছে এমজি। এখন এর ভর ধরলাম, যে এর ওজন ধরলাম W1। আর এ যতটুকু পানি অপসারণ করে দিয়েছে, অপসারণ মানে কি, ধরো এই পানিটা আকাশে উঠে গেছে, ধরো উপরে উঠে গেছে, দেখা যাচ্ছে না, আমি বোঝানোর জন্য বলতেছি, আকাশে উঠে গেছে, ওরও তো একটা ওজন আছে। তাহলে এই দুইটা জিনিসই উপরে আছে, তো দুইটা জিনিসই তো নিচে যেতে চাচ্ছে। এখন দেখো, দুইজন আছে, দুইজনে নিচে যেতে চাচ্ছে। এখন নিচে কে যাবে? স্বাভাবিকভাবে দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতায় যে বেশি শক্তিশালী সে নিচে যাবে। এখন এখানে শক্তিটা কি আসলে? এখানে শক্তিটা হলো তাদের ওজন। পৃথিবী যে জিনিসটাকে বেশি আকর্ষণ করবে সেই জিনিসটা নিচে আসবে। সাপোজ একটা, আচ্ছা না থাক, ওই উদাহরণ দেওয়া যাবে না। ধরো দুইজন লোক একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছে। এখন অফিসের যে বস বা যে মালিক, সেই মালিকের সাথে এটার সম্পর্ক একটু ভালো আছে। ফলে ও যে কোনো ভাবে যাবে একটু আকর্ষণ করতে, আর একে ভালো ক্যান্ডিডেট হলেও ওটা মোটামুটি একটু ইগনোর করার চেষ্টা করবে। ফলে আলটিমেটলি কিন্তু চাকরিটা পেয়ে যাবে। তো এখানে মেনলি যে জিনিসটা হয়, যে সেম আয়তনে দুটা জিনিস, বাট পানির ভর এখানে একটু বেশি হয়। পানির ভর বেশি হওয়ার কারণে পৃথিবী ওকে বেশি ওজনে টানে। এর ফলে এটার ওজন যদি আমরা W2 ধরি, যখন এই W2 এর ওজন বেশি হচ্ছে, পানির ওজন যখন, দুজনে তো নিচে যেতে যাবে, এখন পানির ওজন যখন বেশি হবে, এই নিচে যাওয়ার প্রতিযোগিতায় পানি জিতে যাবে।
জিতে যাওয়ার ফলে ও নিচে চলে আসবে, ফলে নিচে যখন ও চলে এসেছে এই জিনিসটা আর নিচে আসতে পারবে না, ফলে ও উপরেই থাকবে। এখন উপরে কিভাবে থাকবে? ভাসতে থাকবে, এটা তো পানি, পানির উপর ভাসতে থাকবে। এখন সাপোজ এখানে এই জিনিসটা না হয়, এই জিনিসটা হলো যে একটা জিনিস উপরে আছে, সেম আয়তনেরই আছে, বাট এটার ভর একটু বেশি, এটার ভর বেশি। ভর বেশি কি করে? এটার ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি হওয়ার কারণে এটার ভর একটু বেশি হয়ে গেছে। ভর বেশি হওয়ার ফলে কি হবে? ওর ওজন বেশি হবে, অর্থাৎ ওকে পৃথিবী বেশি বলে আকর্ষণ করবে, ফলে এরকম হয়ে যাবে। আর যখনই এরকম হবে, দেখো প্রতিযোগিতায় কে জিতে গেল? এই বস্তুটা জিতে গেল, কারণ বস্তুর ওজন বা পৃথিবী ওকে যে বলে টানছে ওটা পানির তুলনায় বেশি। দুইজনে তো নিচে যেতে চাবে এখন, যেহেতু এখান থেকে দুইজন এসেছে, পানির মধ্যে দুইজনে ঢোকার চেষ্টা করতেছে, দুইজনই একসাথে ঢুকবে না, যে কোনো একজন ঢুকবে। তোমরা এই জিনিসটা তোমরা খেয়াল করতে পারবা, ফুল একটা গ্লাসে একেবারে ওটার টপ পর্যন্ত পানি ভরে নিবা, পানি ভরে নিয়ে ধরো এই মার্কারটা যদি আমি গ্লাসে এভাবে ডুবানোর চেষ্টা করি, দেখো কিছু পানি উতলে বের হয়, ঠিক আছে? উতলে বের হয় কারণ কি? এই গ্লাসের আয়তনটা ফুল পানিতে ভরা আছে, এখন যদি ওখানে আরো কিছু ঢুকাতে যাই, কারো না কারো জায়গা ছেড়ে দেওয়া লাগবে। এখন জায়গাটা ছাড়বে মূলত এই পানি গ্লাসের ক্ষেত্রে, কারণ গ্লাসের ক্ষেত্রে এই জিনিসটার ওজন বেশি হয়ে যাচ্ছে, কারণ আমি হালকা ডুবাচ্ছি। তো তাও তোমরা শুরুর দিকে খেয়াল করবে যে অল্প করে যখন ডুবাচ্ছি তখন মার্কারটাকে এইভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করবে পানি, কারণ অল্প ডুবানোর কারণে অল্প আয়তন ডুবে, আর অল্প আয়তনের ভর পানির অল্প আয়তনের ভর সেম হবে না। তো জিনিসটা খুবই কমপ্লেক্স করে বোঝালাম, এখন আসলে আমাদের যে মেইন টেকনিকটা সেটাতে আমরা কিভাবে বোঝাতে পারি। ধরো একটা বক্স আছে, একটা বক্স, এখন এই বক্সে একটা বেলুন আছে, এটা কি? এটা একটা বেলুন, বেলুনের মধ্যে কি আছে? বাতাস আছে। এখন তোমরা স্বাভাবিক বুদ্ধিতে জানো যে এখানে আমি যদি দুইটা ঘটনা ঘটাবো, দুইটা ঘটনা, ধরো ফার্স্ট ঘটনায় আমি বেলুনটাকে এই দিক থেকে চাপ দেবো, এই বেলুনটাকে এই পাশ থেকে চাপ দেবো, ধরে আমি এই পাশ থেকে চাপ দেবো, তাহলে স্বাভাবিকভাবে চাপ দেওয়ার ফলে এখানে এরকম একটা গর্ত তৈরি হয়ে যাবে। গর্ত হলেও তোমরা একটু 3D ভাবে মনে মনে বাস্তবে চিন্তা করো, চাপ দিয়ে কি জাস্ট গর্ত হয়ে যাবে? না, এখানে যেহেতু আমরা চাপ দিছি, চাপ দেওয়ার ফলে কিছুটা বাতাস কিন্তু এখান থেকে সরে গেছে, ওই যে পিস্টনের আবার সেই একই কনসেপ্ট। তো বাতাস সরে যাওয়ার কারণে এইখানে দেখো এটা বেশি উঁচু হয়ে যাবে, বেলুনটা উঁচু হয়ে এইভাবে হয়ে যাবে, অর্থাৎ এখানে যদি আমি চাপ দিই বেলুনটা এদিকে বেশি উঁচু হয়ে যাচ্ছে। একইভাবে যদি আমি বেলুনটাতে এইদিকে একটু চাপ দিই, ফলে এখানে এইভাবে গর্ত হয়ে যাবে, গর্ত। কিন্তু এই গর্তটা পুষাই দেওয়ার কারণে এখানে বাতাসটা চলে আসবে, কারণ গর্ত হওয়ার ফলে বাতাস সরে যাচ্ছে, এখন বাতাস সরে বের হবে কোথা থেকে? বেলুনের তো কোনো জায়গায় ফুটা নাই, ফলে এখান থেকে চাপ দেওয়ার ফলে এখানকার বাতাসটা এখানে এসে ফুলে উঠবে। আচ্ছা, এই জিনিসটা কেন দেখালাম? এই জিনিসটা কেন দেখালাম এবার তোমরা বুঝবা। আচ্ছা, এইবার আমি ততক্ষণে চাপ দিচ্ছিলাম, আমি নিজে চাপ দিচ্ছিলাম, এখন আমি আর চাপ দেবো না। তো চাপ না দিয়ে আমি এখানে এখানে একটা বস্তু রাখলাম যার ভর m1, আর এখানে একটা বস্তু রাখলাম যার ভর m2। এখন এদের মনে করো দুইটা বস্তু রাখছি, এখন এই বস্তুটা একটু বড় দেখা যাচ্ছে, বড় দেখা যাওয়ার অর্থ হচ্ছে এর ওজনটা একটু বেশি। এখন তোমরা স্বাভাবিকভাবে চিন্তা করো, দুইটা জিনিসে আমি বেলুনের উপরে ফেলে দিছি, এখন ফেলে দেওয়ার ফলে বেলুন কোন দিকে গর্ত হয়ে যাবে, কোন দিকে কাত সৃষ্টি হবে? হবে কিন্তু এই সাইডে, কারণ এটার ভর বেশি, ফলে এ প্রেসার দেবে বেশি। এখন ও প্রেসার দেওয়ার ফলে আসলে কি হচ্ছে? দেখো এই দুইটা জিনিস বেলুনের উপর পড়ার আগের স্টেজটা চিন্তা করো, দুইটা কিন্তু এই বেলুনটা কিন্তু একদম স্টেবল আছে, স্টেবল আছে, বাট যখনই এই জিনিসটা নিচে আসবে আর এই জিনিসটাও নিচে আসবে, এটা বেশি ভারী হওয়ার কারণে এখানে বেশি প্রেসার পড়বে, বেশি প্রেসার পড়ার অর্থ হচ্ছে সেখানে একটা গর্ত সৃষ্টি হবে, ফলে গর্ত সৃষ্টি হওয়ার ফলে জিনিসটা কিরকম হবে? এই ধরো বেলুন, এইখানে গর্ত সৃষ্টি হয়েছে, এখানে আছে আমাদের m2 ভরের সে বস্তুটা। আচ্ছা, আর আমরা একটু আগে দেখলাম যে যখনই গর্ত সৃষ্টি হবে এই সাইডে উঁচু হয়ে যাবে, থেকে এই সাইডে উঁচু হয়ে যাচ্ছে, তাহলে এইখানে ধরো সেই ছোট করে আগাই, এই যে সেই m1 ভরের বস্তুটা, এখন এখানে দেখো তো এই স্টেপ থেকে স্টেপ আসছে, এখানে আমরা কোনো কিছু বসাইনি, কোনো বস্তুই বসাইনি, বেলুনটা কিন্তু স্টেবল অবস্থায় ছিল, যখনই বসাই দিছি এটা বেশি ভারী হওয়ার কারণে এখানে গর্ত হয়ে গেছে, এখানে গর্ত হওয়ার কারণে বেলুন ওই পাশে উঁচু হয়ে গেছে, আর বেলুন ওই পাশে উঁচু হওয়ার কারণে m1 বস্তুটা উপরে চলে গেছে, বেলুনের উপরেই আছে বাট একটু উঁচুতে আছে। এখন এটাকে একটু পানির সাথে কল্পনা করো তো,
এই পানির ক্ষেত্রে কি হয়েছিল, আমরা একটা বস্তু দিচ্ছিলাম, সেই বস্তুটা একটা নির্দিষ্ট পরিমাণ পানি সরাচ্ছিল, দেন ওই বস্তু আর পানি দুইটা জিনিসের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল, যার ওজন বেশি সে আগে নিচে যাবে, অন্যজন উপরে থাকবে। যদি বস্তুটার ওজন বেশি হয় বস্তুটা পানিতে ডুবে যাবে আর পানির লেভেল বেড়ে যাবে, অর্থাৎ ওই অতিরিক্ত পানিটা উপরে চলে আসবে। আর যদি পানিটা জিতে যায় তাহলে পানি তো নিচেই থাকবে আর বস্তুটা উপরে থাকবে, তাই না? এখন এই বস্তুটাকে তুমি M1 ভর, পানিটাকে M2 ভর কল্পনা করো আর এই বেলুনটাকে পানি হিসেবে বিবেচনা করো। তাহলে দেখো, M2 যখন নিচে যাচ্ছে অন্যটা উপরে যাচ্ছে, পানি যখন নিচে যাচ্ছে বস্তুটা উপরে ভেসে উঠছে। এটাকে যদি বস্তু ভাবো, বস্তু যখন নিচে ডুবে যাচ্ছে পানির লেভেল বেড়ে যাচ্ছে, পানির লেভেল যে বাড়ে এটা কিভাবে প্রমাণ করবা? একটা বালতিতে পানি নিবা, পানি নিয়ে তুমি ওর মধ্যে একটা ছোট আকারের কোনো বালতি ডুবাবা, দেখবা পানির স্তর উপরে চলে আসতেছে, আর পানি উতলায় পড়া আর পানির স্তর উপরে আসা টপিক তো সেম ভাই। এই জিনিসটার মধ্যে পানি আছে, এখন এর আয়তন হচ্ছে এই পর্যন্ত, এর আয়তন এই পর্যন্ত, ধরো 10। এখন এর মধ্যে আমি আর এক্সট্রা একটা বস্তু বাইরে থেকে ইনপুট করলাম, তাহলে একটু একটু পানি উপরে উঠে যাবে, এই যে একটু পানি উপরে উঠে গেল, তখন ধরো এখানে 2 মিটার উপরে উঠে গেল। এটা কখন হবে? যখন ভারী বস্তুটা, এই যে ভারী বস্তুটা এই আমার এই বস্তুটা ভারী হবে। কারণ কি, এখানে ভারী হওয়ার কারণে এটা নিচে চলে গেছে। এখন বেলুনের মধ্যে তো ঢুকে পড়তে পারবো না, আমি এটা বোঝানোর জন্য দেখাইছি। তখন পানির মধ্যে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার ফলে কি হবে, ওই অতিরিক্ত পানি, এই যে এটা উপরে উঠে গেছে না, এই দেখো পানিটাও কিন্তু উপরে উঠে গেছে, এক্সট্রা পানিটা দেখো উপরে 2 মিটার উপরে উঠে গেছে। যদি এটা না হয়ে অন্যটা হতো, যে পানি বেশি ভারী, পানির ওজন বেশি, তখন কি হতো? তখন এইভাবে হতো, এই যে তখন দুইজনের মধ্যে প্রতিযোগিতা হতো, পানি আর বস্তুর মধ্যে প্রতিযোগিতা হতো, পানি নিচে থাকতো ওর পাওয়ারের কারণে, ফলে বস্তুটা আর নিরুপায় হয়ে উপরেই ভাসতে থাকে। এই রিলেটেড কিন্তু প্লবতা। এখন এটা বোঝানোর কারণ কি? আশা করি জিনিসটা বুঝতে পারছো, সহজ জিনিস মোটামুটি, শুধু একটু 3D ভাবে কল্পনা করার শক্তি দরকার, আর যারা সায়েন্স পড়ে তাদের এই শক্তিটা আছে। আচ্ছা, যারা সায়েন্স পড়ে না তাদের না এমনটাও না, সবারই এই শক্তিগুলো আছে। এখন কেউ কাজে লাগাতে চায়, কেউ কাজে লাগাতে চায় না, এটাই। আচ্ছা, এই জিনিসটার উপর বেস করে মূলত আমরা টরিসেলের শূন্যস্থান বা পারদচাপ এই জিনিসগুলো ব্যাখ্যা করি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত আমরা একটু ব্যাখ্যা করি প্রথমে কি আছে এখানে। এখানে মূলত একটা পাত্র আছে, পাত্রে কিছু পানি আছে, এবং পানি থাকার অবস্থায় উপরে আমরা একটা টেস্ট টিউব নিছি, ওই টেস্ট টিউবে ফুল আমরা পারদে থার্মোমিটারের মধ্যে যেটা থাকে ওটাতে ফুল করে রাখছি। ফুল করে রেখে আমরা 80 সেন্টিমিটার পর্যন্ত ফুল করে রাখছি। ফুল করে রেখে এইভাবে ধরো ফুল করেছি জিনিসটা, ফুল করে এই যে উল্টাই দিয়ে পানির মধ্যে রাখছি। পানির মধ্যে রাখার পর আমরা যেটা দেখতে পাবো, আমরা যেটা দেখতে পারবো সেটা হলো যে এই যে পারদটা উল্টো করার সাথে সাথে 4 সেন্টিমিটার নিচে নেমে আসবে। 4 সেন্টিমিটার কিভাবে? টোটাল তো নিচে 80 সেন্টিমিটার, আর পানির পৃষ্ঠ থেকে 80 সেন্টিমিটার। এখন পানির পৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে 76 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার নিচে নেমে এসেছে, এখানে একটু ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা স্থানকে মূলত টরিসেলের শূন্যস্থান বলা হয়। এখন এই যে ফাঁকা হয়ে গেছে, এখন আমাদের প্রশ্ন হলো, পারদ নিচে নামলো ঠিক আছে, তা পুরোটুকু তো নেমে যেতে পারতো, তাই না? পারদ নেমেছে, 4 সেন্টিমিটার কেন নামলো? পারদ তো পুরোটুকু নেমে যেতে পারতো, নামেনি কিন্তু। 4 সেন্টিমিটার নেমে 76 সেন্টিমিটার এসে আটকায় গেছে। এবং 76 সেন্টিমিটার কিভাবে আটকায় গেছে? এখানে মূলত আমি যদি এভাবে বড় করে আঁকাই, এখান থেকে এইটুকু 76 সেন্টিমিটার। এখানে যে পানিটা আছে, এখানে ধরো পানি আছে, আর এখানে এর ভিতরে পারদ আছে, আর বাইরে কি আছে? বাতাস আছে। এখন বাতাস কি করবে? বাতাসে পানির উপরে একটা প্রেসার দেবে, তাই না? বাতাস পানির উপরে একটা প্রেসার দেবে। এখন তুমি আবার সেই বেলুনের জিনিসটা কল্পনা করো, এখানে বাতাস একটা প্রেসার দিচ্ছে, বাতাস একটা বস্তু, কল্পনা করো পারদ একটা বস্তু প্রেসার দিচ্ছে। এখন প্রেসার দেওয়ার ফলে আমরা এই অবস্থায় এই সিনারিতে কি দেখছিলাম, এটা কিন্তু স্টেবল আছে, অর্থাৎ যে কোনো ভাবে এমন ভাবে প্রেসার গুলো দেওয়া হয়েছে যে বেলুনের স্তর উপরের স্তর স্টেবল আছে, অর্থাৎ বেলুনটা কিন্তু ওখানে এইভাবে আছে। যদি বেলুনের কনসেপ্ট কল্পনা করি, বেলুন এইভাবে আছে। এখন এইভাবে কখন থাকবে? যখন এই বস্তুটা
আর এই বস্তুটা, দুইটার দেওয়া ওজন সেম হবে, এখন এখান থেকে আমরা এটুক বলতে পারি তাহলে যে আমাদের বাতাসে যে চাপটা আছে অর্থাৎ 1 atm, ওটা যেই প্রেসার দেই পানির উপরে 76 সেন্টিমিটার পারদ ঠিক একই প্রেসার দেই। এর ফলে এখানে কিন্তু পানি উপরে নিচে নামেনি, নিচের পানিটা অর্থাৎ বেলুনটা কিন্তু আনস্টেবল হয়নি, ওটা কিন্তু স্টেবল পজিশনে আছে। কখন থাকবে? এই দুইটার ওজন যদি সেম হয়। তো এখান থেকে তাহলে 1 atm আর 76 সেন্টিমিটারের যে ওজনটা, 76 সেন্টিমিটার পারদের যে ওজনটা, ওটা আমরা সেম দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি 80 সেন্টিমিটার তাহলে সেম থাকলো না কেন? 80 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার নিচে আসার কারণ কি? কারণটা হলো আমরা যখন 80 সেন্টিমিটার পারদ নিচ্ছি, তো 80 সেন্টিমিটার পারদ নিলে আমাদের যে 80 সেন্টিমিটার পারদ আর আমাদের যে বাতাসের 1 atm, এই দুইটা জিনিসের মধ্যে 80 সেন্টিমিটার পারদের যে ওজনটা সেটা বেশি হয়, অর্থাৎ জিনিসটা এইভাবে চলে যায়, অর্থাৎ বেলুনটা এখানে এইভাবে খাঁজ বা গর্তের সৃষ্টি হয়, কারণ এই পারদ এখানে বেশি চাপ দিয়ে ফেলে। এখন 1 atm তো এইভাবে মনে করো ও তো ওর মতনই আছে, ও তো আর চেঞ্জ হবে না। আবার পারদ 80 সেন্টিমিটারও একটা নির্দিষ্ট ওজন আছে। এখন 80 সেন্টিমিটার পারদের ওজন আর 76 সেন্টিমিটার পারদের ওজন কিন্তু সেম না। যেহেতু এখানে 80 সেন্টিমিটার পারদের ওজন বেশি, বাতাসের যে চাপ সেটা আটকাতে পারছে না। বাতাসের চাপটা আটকাবে কিভাবে? দেখো, বাতাসের চাপটা পড়তেছে কিন্তু পানির উপরে, আর এই পানিটাই কিন্তু ঘুরে ফিরে যে এই যে বাতাসের চাপ পড়তেছে পানির উপরে, আর এই পানিটাই কিন্তু ঘুরে যে এইভাবে করে চাপ দিচ্ছে এখান থেকে। বাতাসে এখান থেকে চাপ এই পানিটাই ওখানে যে দিচ্ছে, এই প্রেশারটা পানির মধ্যে দিয়ে এসে এখানে আসতেছে। এখন তাহলে এখন তুমি জিনিসটা চিন্তা করো, 1 atm চাপ 80 সেন্টিমিটার পারদে ঠেকায় রাখতে পারতেছে না, এরা ঠেলতেছে, এরা নিচ দিক থেকে উপর দিকে ঠেলতেছে। 80 সেন্টিমিটার কোনোভাবে আটকাতে পারতেছে না, কারণ 80 সেন্টিমিটারের ওজন বেশি। ফলে 80 সেন্টিমিটার ওখান থেকে পারদ আস্তে আস্তে নিচে নামতেছে, নিচের দিকে এখান থেকে। এর মধ্যে যে পারদটা আছে নিচের সাইডের যে 4 সেন্টিমিটার আছে, এই 4 সেন্টিমিটার পারদ আস্তে 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 পানির মধ্যে চলে আসবে, কারণ আটকাতে পারছে না, তো কোনোভাবে প্রেসার দিয়ে আটকাতে পারছে না। বাট যখন এই 4 সেন্টিমিটার পারদ পানির মধ্যে চলে আসতেছে, উপরে 76 সেন্টিমিটার পারদ থাকতেছে, তখন কিন্তু পারদের টেস্ট টিউবের পারদের ওজনটা কমে যাচ্ছে। আগে টেস্ট টিউবের মধ্যে পুরোপুরি 80 সেন্টিমিটার ছিল, এখন মাত্র 76 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার কমে গেছে। ফলে একটু ওজন কমে গেছে, একটু ওজন যখনই কমে যাবে তখনই এবার ঠেলে ধরতে সক্ষম হবে। অর্থাৎ ধরো তোমার ঘাড়ের উপরে একটা 10 কেজি চালের বস্তা আছে, তুমি কোনোভাবে নিতে পারতেছো না, তুমি নিচু হয়ে যাচ্ছ, উপর থেকে একজন আস্তে আস্তে চালের ওয়েট কমাতে থাকলো, চালটা ফেলাই দিতে থাকলো, আস্তে আস্তে দেখবা কি তোমার হালকা লাগা শুরু করেছে, হালকা লাগার পরে একটা পর্যায়ে তুমি স্টেবল হয়ে গেছো, তখন তুমি চালের বস্তা নিয়ে দৌড়তে পারতেছো। এখানে ঘটনা কিন্তু সেম। 1 atm চাপ এই পারদটাকে ধরে রাখতে পারতেছে না, কিন্তু পারদটা যেহেতু নিচের থেকে এভাবে নিচে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, ফলে একটা পর্যায়ে এই পারদের যে ওজন আর 1 অ্যাটমসফিয়ার, এরা দুইজন মনে করো এতে এই দিক থেকে আসতেছে, এই দিক থেকে আসতেছে, দুইজনকে ঠেলতেছে, ঠেলাঠেলি সমান হয়ে যাবে, অর্থাৎ তার ওজন সমান হয়ে যাবে। ঠেলাঠেলি বা প্রেসার যখনই সমান হয়ে যাবে তখন দেখো এই পজিশনে এরা স্থির হয়ে যাচ্ছে। এখন তুমি এখানে খেয়াল করো, আমি একটা কথা বলছি যে 76 সেন্টিমিটার পারদের প্রেসার আর বাতাসের প্রেসার সমান হয়ে গেছে। এখন সমান হয়ে গেছে, কারা সমান হয়ে গেছে? বাতাসের প্রেসার 76 সেন্টিমিটার পারদের প্রেসার। এর অর্থ বাতাসের প্রেসার 1 অ্যাটমসফিয়ার প্রেসার ইজ ইকুয়াল টু 76 সেন্টিমিটার পারদের প্রেসার। তাহলে আমরা কি হলো, আমরা যে জিনিসটা খুঁজছিলাম সেটা আমরা পেয়ে গেলাম, যে বাতাসের প্রেসার এবং 76 সেন্টিমিটার পারদের প্রেসার সমান। তো কিভাবে সমান? এই যে ব্যাখ্যা। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আশা রাখছি একটু কমপ্লেক্স হলেও মোটামুটি বোঝানোর চেষ্টা করেছে, আর আপনারা, কারণ সিনিয়ররা থাকতে পারে তাই বলছি, আপনারা অথবা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। তো এই তো, আসসালামু আলাইকুম।